স্বাগত আবারও প্রযুক্তি বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি মজুমদার জুয়েল। তার নিয়োগে অনেকটাই চমক দেখেছে জাতি। বলছি সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কথা। কোথা থেকে কিভাবে এলেন, কেন এলেন, কেউ যেন কিছুই মেলাতে পারলেন না। তবে তার আসার বছর যেতে না যেতেই চাকরিদাতার চাকরি গেল চলে। তারপরও ছিলেন বহাল, তিনটা সরকারকে পড়িয়েছেন শপথ। কেমন ছিল তার 3 বছর 3 মাসের ক্ষমতায় থাকার সময়? তাকে নিয়ে এত অভিযোগই বা কেন? আবার সামনে নতুন যে রাষ্ট্রপ্রধান বসতে যাবেন ক্ষমতায়, তিনিই বা কে হবেন, কেমন করবেন? এসব আলোচনা এখন মুখোমুখি। তাই আমাদের আলোচনার আজকের বিষয় চমকপ্রদ উত্থান, অসহায় প্রস্থান। আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক শাহেদ আলম এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। দুজনকে স্বাগত জানাই আজকে স্টুডিওতে। শরীফকে দিয়ে শুরু করি আজকের আলোচনা। অনেকগুলো কথাই তো বললাম, ওই যে চমক থেকে একটু শুনি যে আসলে তার আশাটাও তো একটা চমক ছিল। শেখ হাসিনার আমলে 2023 সালে যখন তাকে রাষ্ট্রপতি করা হলো, ব্যাপক আলোচনা। কেন, কিভাবে, কেন এলেন? এরপরের মোটামুটি 3 বছর 3 মাস কেমন দেখলেন তাকে? ধন্যবাদ সাথের আলোচক এবং দর্শক শ্রোতাদেরকে। শুধু চমক না, এটা রাজনীতির জন্য একটা ট্রাজেডিও ছিল তাকে দায়িত্ব দেওয়া। এই কারণে বলছি, তিনি যখন তার নামে নির্বাচন কমিশনে যখন মনোনয়নপত্র জমা দেওয়া হয়, প্রথম ফুটেজে দেখা গিয়েছিল যে তিনি সেখানে উপস্থিত আছেন। পরবর্তী ফুটেজগুলোতে দেখা গেল যে তিনি নেই, অর্থাৎ তিনি নিজেও জানতেন না। এমনকি যিনি খামটা বহন করছেন, তার দলের সাধারণ সম্পাদক, সম্ভবত তিনিও জানতেন না ভিতরে কি আছে, কার নাম আছে। এটা আমি ট্রাজিক এই কারণে বলছি যে একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগ, তার কার্যক্রম নিষিদ্ধ ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের তো রাজনীতিতে তার তো একটা কন্ট্রিবিউশন আছে, ঐতিহ্য আছে। সেই দলটা, আমরা ওই সময় এই আলোচনাটা করেছিলাম, সেই দলটা কাকে প্রেসিডেন্ট করছেন, প্রার্থী করছেন, এবং প্রার্থী যিনি হবেন তিনি তো জিতেই যাবেন, যেহেতু মেজরিটি পার্টি তারা। তার দলের সেকেন্ড ম্যান, যিনি সাংগঠনিকভাবে এবং গঠনতান্ত্রিকভাবে সেকেন্ড ম্যান, হচ্ছে দলের সাধারণ সম্পাদক। আর তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার যে ভোটার মানে হচ্ছে পার্লামেন্ট মেম্বাররা, যেহেতু তাদের ভোটে নির্বাচিত। আবার দলের কর্মীরা, তারা কেউ জানছেন না যে পরবর্তী প্রেসিডেন্ট কে হচ্ছেন, জানছেন শুধুমাত্র দলের প্রধান। একটা রাজনৈতিক দলের স্বচ্ছতার কথা আমরা বলি, জবাবদিহিতার কথা বলি, অন্তত এই জায়গার ভেতর থেকে বিতর্ক, আসলে কোন কোন জায়গাটায় বিতর্ক হওয়া উচিত আমরা সেটি ভুলে যাই। রাজনৈতিক দলের যে জবাবদিহিতার জায়গাটা হচ্ছে এই জায়গাটা। আমরা একজন দুজনকে কেন্দ্র করে একটা বড় রাজনৈতিক দল, তারা দীর্ঘদিন ধরে তাদের সমস্ত কর্মকাণ্ড পরিচালিত হয়। তারপরেও আমরা 5 বছর 7 বছর পরে বলি যে আমাদের এখানে গণতন্ত্র ফিরে এসেছে, আইনের শাসন ফিরে এসেছে, অথবা গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। এরপরে তিনি দায়িত্বটা পালন করলেন, আপনি বলেছেন। কিন্তু গণ অভ্যুত্থানের সময় আসলে তার প্রতি মানুষের ক্ষোভটা কেন? ক্ষোভটা এই কারণে, যারা তার শাসনে গণ অভ্যুত্থানটা হলো এবং গণ অভ্যুত্থানে যারা পালিয়ে গেলেন, যারা বিতাড়িত হলেন, তিনি তাদের সর্বশেষ প্রতিনিধি। সুতরাং গণ অভ্যুত্থানের প্রতি তার বিপক্ষে যে মানুষগুলো ছিল, সঙ্গত কারণেই তাদের একটা রাগ বলেন, তাদের ক্ষোভ বলেন, তাদের অভিযোগ বলেন, সব কিছুই তার উপরে থাকবে। এই কারণে থাকবে যে তিনি ওই শক্তিটা রিপ্রেজেন্ট করতেন। সুতরাং তার প্রতি রাগের জায়গা, ক্ষোভের জায়গা। কিন্তু তার আসলে কতটুকু করা সম্ভব ছিল, তিনি যেখানে ছিলেন, আমাদের এখানে রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, এবং ওই ধরনের একটা দুর্দণ্ড প্রতাপশালী একটা সরকারের বাইরে গিয়ে তিনি আসলে কি করতে পারতেন। আমরা তো কাদের সিদ্দিককে দেখেছি, যথেষ্ট জনপ্রিয় একজন নেতা। তিনি যখন দলের বিপক্ষে কথা বললেন, দল থেকে তাকে বিতাড়িত হতে হলো। এবং কি যখন কাদের সিদ্দিকী রাজনৈতিক দলটা, আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে যেদিন তিনি দল গঠন করবেন, সেদিনকার পরিস্থিতি কি ছিল। সুতরাং আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি হিসাবে তিনি সেখান থেকে জুলাইয়ের পক্ষে, ছাত্রনেতাদের পক্ষে, অভ্যুত্থানের পক্ষে অবস্থান নিয়ে তার পক্ষে টিকে থাকা সম্ভব ছিল কিনা, এটা বিবেচনা করতে হবে। আর
তার সীমাবদ্ধতা ছিল বলেই অভ্যুত্থানের তো পক্ষে না বিপক্ষে? গণ অভ্যুত্থানের পক্ষে Okay. সরকারের জায়গা থেকে আমরা যে অভিযোগটা, যে কারণে তার প্রতি আমাদের রাগের জায়গাটা, যে তিনি কোনো কন্ট্রিবিউট করেননি, তিনি তার ভূমিকা পালন করেননি, তিনি গণ অভ্যুত্থানের মানুষের যে স্পিরিটটা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার পক্ষে কেন দাঁড়ালেন না? তিনি দাঁড়ালে তাকেও নিশ্চয়ই পালিয়ে যেতে হতো। কিন্তু তিনি যদি পালিয়ে যেতেন, অথবা 5 তারিখের পরে তিনি যে দায়িত্বটা পালন করেছেন, আমি তাকে 5 তারিখের আগ পর্যন্ত একরকমের মোহাম্মদ শাহাবুদ্দিন দেখি, 5 আগস্টের পরে আর এক ধরনের শাহাবুদ্দিন দেখি। 5 আগস্টের পরে আর এক শাহাবুদ্দিন, এটি হচ্ছে যে তিনি একটা দৃঢ় ভূমিকা রেখেছেন, এবং আমি শতভাগ মনে করি যে বাংলাদেশের ওই প্রেক্ষাপটে ওই সময়ে এখানে নির্বাচনটাকে বিলম্বিত করার জন্য সরকার এবং সরকারের বাইরের থেকে একটা অংশের তৎপরতা ছিল, এবং তিনি নিজেও স্বীকার করেছেন তাকে এক ধরনের চাপ দেওয়া, গৃহবন্দী করে রাখা। আমি এই জায়গাটায় আসি, আমি শাহিদ আলমের কাছ থেকে নিতে হবে, কারণ হচ্ছে শাহিদ আলম এই যে বলা হচ্ছে না যে তার আসলে কি করার ছিল, কারণ বেসিকলি আমাদের দেশের প্রেসিডেন্ট হচ্ছেন প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ, একদম সাংবিধানিকভাবে। কিন্তু আপনি কোনো কিছু পাঠালেও সাইন না করলে 3 দিনের মধ্যে সেটা অটো পাস বলে ধরে নিতে হয়। সেখানে তার আর কি কথা ছিল, কি করার ছিল? তাকে আমরা যে বিচারের মুখোমুখি করার কথা বলি, কিভাবে করব? ধন্যবাদ আপনাকে। না, বিচারের মুখোমুখি করার কথা বলা হচ্ছে, আমি মনে হয় গতকালকে একটা লেখা লিখেছি যে শাহাবুদ্দিন চুপ্পুর প্রতি ব্যক্তিগতভাবে আমার কোনো ফ্যাসিনেশন নাই। বাংলাদেশের রাষ্ট্রপতির পদের প্রতি যে মর্যাদা, যে সম্মান, সেটা দিয়ে আমি লিখেছি যে ওনার পাপমোচন হয়েছে একটা সুন্দর নির্বাচনের মধ্য দিয়ে, এবং নির্বাচিত হওয়ার পর পার্লামেন্টে যে ভাষণ উনি দিলেন সেখানে সাবেক সরকারকে তিনি মাফিয়া ফ্যাসিস্ট হিসেবে বলেছেন। তো এর মধ্যে দিয়ে তার পাপ মোচন হয়েছে। আর পাপটাও মোচন, আমি বলতে চাচ্ছি যে তার তো আসলে এই শেখ হাসিনার হাতে যে রক্তের দাগ, ছাত্র জনতার হত্যাকাণ্ডের, সেই হত্যার দাগে আপনি কতখানি তাকে অভিযুক্ত করবেন, সেটাও একটা বড় প্রশ্ন। কিন্তু বলেছি যে ষড়যন্ত্রে, নতুন ষড়যন্ত্রে যদি তিনি পার্ট হয়ে থাকেন, যেটা আমরা পত্রপত্রিকায় পড়ছি যে তিনি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত সাবেক পলাতক প্রধানমন্ত্রীর সাথে কথোপকথন করেছেন, সেইটা যদি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই অভিযোগের সুযোগ আছে। কিন্তু সেটা যদি না হয়ে থাকে, অকাট্য প্রমাণ যদি তার বিরুদ্ধে না থেকে থাকে, তাহলে আমি খামোখা কেন একজন ব্যক্তিকে বিচারের মুখোমুখি করব, যে কিনা আমাদের একটা কঠিন সময়ে বাংলাদেশের সাংবিধানিক খুঁটি হিসেবে দায়িত্ব পালন করেছে, এবং এখনো পর্যন্ত যদি সে ওই ষড়যন্ত্রের অংশ না হয়ে থাকে, অকাট্য প্রমাণ যদি না থাকে, একজন রাষ্ট্রপতি হিসেবে অবসর নেওয়ার পর যেসব সুযোগ সুবিধা রাষ্ট্রীয়ভাবে সে প্রাপ্য, তার সব কিছুই তার পাওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং আপনাদের মনে থাকার কথা যে ওই সময় যখন চুপ্পু বিরোধী আন্দোলন হচ্ছে, তাকে পদত্যাগ করতে হবে। দেখুন, আপাতত দৃষ্টিতে এটি খুবই সাদা চোখের একটা নিষ্পাপ আন্দোলন মনে হতে পারে, কিন্তু এই আন্দোলনের মধ্যে ছিল বাংলাদেশকে দীর্ঘমেয়াদে একটা বিপ্লবী সরকারের নামে অগণতান্ত্রিক, এই কারণে বলছি পৃথিবীর কোনো বিপ্লবী সরকার কোনোদিন গণতান্ত্রিক হয় নাই। বাম রাজনীতি করা শরীফ ভাই মাইন্ড করতে পারেন, কিন্তু আমি বলছি এটা, আপনি দেখেন রাশিয়া দেখেন, উত্তর কোরিয়া দেখেন, আপনি হচ্ছে ওই লাতিন আমেরিকার দেশগুলো দেখেন, ইভেন ইরান দেখেন। হ্যাঁ, আমি ওই বিতর্কে যাচ্ছি না তারা কতটা জনফ্রেন্ডলি, কতটা এনিমি, কিন্তু বিপ্লবী সরকার কোনোদিন গণতন্ত্র আনে নাই। কিন্তু আমাদের 24-এর আন্দোলন ছিল কি বৈষম্যহীন বাংলাদেশের আন্দোলন। তো বৈষম্যহীন কথাটা যখনই আপনি স্ট্যাবলিশ করতে যাবেন, আপনাকে গণতান্ত্রিক হতেই হবে, আপনাকে পার্লামেন্টারি ডেমোক্রেসি সিস্টেমে আসতেই হবে। সেই সময় আমার না আছে পার্লামেন্ট, না আছে স্পিকার, একমাত্র চুপ্পুই ছিল আমার সাংবিধানিক শেষ খুঁটি। তো তাকে আমি ফেলে দেওয়া মানে কি আমার রাষ্ট্রের বিশৃঙ্খলা তৈরি হওয়া, চূড়ান্ত অরাজকতা, মাচ্ছন্যায় প্রতিষ্ঠিত হওয়া। তো সেই দিকেই তো ধাবিত হচ্ছিল। তো সেই সময় চুপ্পুর পক্ষে যারা বয়ান উৎপাদন করেছে, আমি ননস্টপ বলে গিয়েছি যে চুপ্পুকে রাখতে হবে, হি ইজ দ্য লাস্ট কনস্টিটিউশনাল অবস্থান নিয়েছিল তারপর। হ্যাঁ, এবং বিএনপি আমি এখনো তো তার পক্ষে অবস্থান নিচ্ছে। স্পিকার কি বলেছেন যে উনি মাফিয়া সরকারের মনোনীত হলেও এই যে নির্বাচিত সরকার এসেছে গণতন্ত্র, তার প্রতি উনি শ্রদ্ধাশীল ছিলেন, সহযোগী ছিলেন। সালাউদ্দিন আহমেদ একই কথা বলেছেন। সুতরাং আমি মনে করি তার যে বিচারের দাবি করা হচ্ছে, যদি অকাট্য প্রমাণ না থেকে থাকে যে তিনি শেখ হাসিনার সাথে মিলে ষড়যন্ত্র করছেন, তাহলে খামোখা এইটা তাকে বদার করে বরঞ্চ বাংলাদেশের রাষ্ট্রীয় পদকে মানে অসম্মানজনক করার পক্ষে আমি অন্তত নিজেকে দেখি না। একটা দল তো বলছে যে 5ই আগস্টের আগে যে সরকার ছিল তাদের সহযোগী হিসেবে তার বিচার করতে হবে। কতটুকু মানে সে আসলে সহযোগিতা করতে পারে এখন এই গণহত্যার জন্য? যে তিনি কি বলতে পারেন শেখ হাসিনাকে তুমি গণহত্যা করো?
তার কি অতটুকু বলার সাহস, শক্তি বা কোনো রকম পাওয়ার ছিল? সেইটা তো বরঞ্চ আমি তো দেখি যে তার মতো দুর্বল চিত্তের একজন মানুষ থাকার কারণে বাংলাদেশ রাষ্ট্র অনেকখানি সেভ হয়ে গেছে। আপনি একবার চিন্তা করুন, ওই জায়গায় তার হাতে পুরো ক্ষমতা ছিল। হ্যাঁ, ওই জায়গায় জিল্লুর রহমান আছেন অথবা আব্দুল হামিদ আছেন, চিকিৎসার জন্য বাইরে চলে যাইতেন। আমি পদত্যাগপত্র দিতাম কার কাছে? আমি শপথ দিতাম কার কাছে? বাংলাদেশ রাষ্ট্র তো বেঁচে গিয়েছে একমাত্র দুর্বল চিত্তের হওয়ার কারণে। হয়েছেন কিনা? তিনি শেখ হাসিনাকে মাফিয়া বলছেন, ফ্যাসিস্ট বলছেন সংসদে, এবং যাচ্ছে তাই ভাষায়। এখন যদি এই যারা তার হাতে শপথ নিয়েছে তারাও যদি তাকে বলে গ্রেপ্তার করতে হবে, আমি বলেছি গ্রেপ্তার করলে করতে পারেন যদি অকাট্য প্রমাণ থাকে, না থাকলে শুধুমাত্র সাংবিধানিক দায়িত্ব পালন করার জন্য তাকে গ্রেপ্তার করা মানে ওই রাষ্ট্রীয় পদে যিনি বসবেন ভবিষ্যতেও এই ধরনের ঝুঁকি তৈরি হবে, এবং তারা মানে তার দায়িত্ব পালন হয়তো যেভাবে সংবিধানে বর্ণিত যে না জনগণ যেভাবে চায়, প্রধানমন্ত্রী যেভাবে চায় সেভাবে করবেন না, বেঁকে বসবেন, তাই না? এখন সেটা হলে আমার আমূল কাঠামো পরিবর্তন করতে হবে, কিন্তু বর্তমান কাঠাতে তাতে দোষারোপ করার আমি সুযোগ দেখি না। এর আগে যে মামলাগুলো ছিল, দুদকে মামলা চলছিল, সেই মামলা আজকে আইনমন্ত্রীও বললেন যে সেগুলো যদি যাচাই বাছাই করা হবে, যদি তার যোগসূত্র থাকে তাহলে সেটি নিয়ে সামনে এগোনো যেতে পারে। সেটারও তো সুযোগ আছে মনে হয়। সেটা সুযোগ আছে, সেটা সুযোগ তো সবসময়ই আছে। উনি যখন ব্যক্তি জীবনে দুদকের কমিশনার থাকাকালীন উনি এস আলমকে সহযোগিতা করেছেন, উনি এস আলমের কোম্পানির একজন ডিরেক্টর ছিলেন কিংবা পরিচালক ছিলেন, সেই যোগাযোগ ছিল, ভাইস চেয়ারম্যান ছিলেন। এখন দেখতে হবে যে আমার রাষ্ট্রীয় অর্থ পাচারের ক্ষেত্রে তার কোনো ভূমিকা আছে কিনা। সেটা যদি অকাট্য প্রমাণ থেকে থাকে অবশ্যই সেটার স্ক্রুটিনাইজেশন হবে, কিন্তু ওই সময় এস আলমের সহযোগী যারা ছিলেন তাদের তো অনেকেই এখন বহাল তবিয়তে ক্ষমতায়, এমনকি এস আলমের টাকা পয়সা নিয়ে ব্যবসা বাণিজ্য করছে এমন মানুষও আছে বিভিন্ন বিরোধী দলের তরফে আছে। এস আলমের প্রতিষ্ঠানও চলছে। সুতরাং আমি বলবো যে ওই যে এগেন আমি সবসময় একটা বার দেই, যেমন সে আওয়ামী লীগের ক্ষেত্রেও রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে তাদের সাথে সহাবস্থানের ক্ষেত্রে আমি সবসময় বার দিয়ে বলেছি যে যার হাতে রক্তের দাগ তার সাথে আমার আপোষ নাই, কিন্তু যার হাতে রক্তের দাগ নেই, রিগার্ডলেস অফ মতাদর্শ মত, তাকে এই সোসাইটির আমার অংশ করে নিতে হবে, তাকে ওই মত প্রকাশের সুযোগ দিতে হবে, নাইলে এই সোসাইটি কোনোদিন একসাথে আগাতে পারবো না আমরা। কিন্তু যার হাতে রক্তের দাগ তার সাথে আমার কোনো আপোষ নাই। তো রাষ্ট্রপতির হাতে যদি রক্তের দাগ না থাকে, তার সাথে যদি আমার অর্থ পাচার, হাজার হাজার কোটি টাকার অর্থ পাচারের যোগসূত্র না থেকে থাকে, আমি তাকে শত্রু বানাতে রাজি না, কিন্তু যদি থেকে থাকে, অকাট্য প্রমাণ থেকে থাকে, নিশ্চয়ই আমি কেন বাধা হয়ে দাঁড়াবো তার বিচারে। শরীফুজ্জামান শমী, সেই জায়গাটায় আপনি কিছু যুক্ত করবেন কিনা? আমি আমার যে পর্যন্ত গিয়েছিলাম, যে আমি তাকে কোন ভূমিকা আমি দেখতে চেয়েছি, এবং নির্বাচনকালীন সময়ে এবং নির্বাচনের আগের যে ক্রুশিয়াল যে টাইমটা ছিল, আমরা দেখেছি যে তিনি এক ধরনের গৃহবন্দী হয়ে পড়েছেন, কোণঠাসা হয়ে পড়েছেন, এবং সেই সময়ে মাঝে মধ্যে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দিবসে সেনাপ্রধান তার সাথে দেখা করতেন, আর কেউ দেখা করার সুযোগটা পেতেন না। এর ভেতর থেকে পাবলিকের কাছে, জনগণের কাছে একটা বার্তা ছিল যে তাদের একটা পারস্পরিক যোগাযোগটা আছে। এবং আমার ধারণা যে ওই সময় অন্তর্বর্তীকালীন সরকার, আমি শতভাগ মনে করি যে তারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করেছে, এবং তাদের আশপাশের একটা গোষ্ঠীকে তারা উস্কে দিয়েছে নানাভাবে, মব থেকে শুরু করে, নির্বাচনটা এখানে যেন না হয়। কিন্তু এদের যে ভূমিকাটা, এদের যে ইউনিটি, এবং তার আগে সেনাপ্রধান বলেছেন যে নির্বাচন শেষ করে আমাদেরকে ব্যারাকে ফিরতে হবে ইত্যাদি ইত্যাদি, এই ঘটনাগুলো নির্বাচনের পথে অগ্রগতি, নির্বাচনের পথে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। সেই হিসাবে আমাদের সাবেক রাষ্ট্রপতি তিনি বিএনপিকে এক ধরনের সুবিধা পেয়েছে নির্বাচনটা হওয়ার কারণে। নির্বাচনটা না হলে বিএনপি তো ক্ষমতা থেকে দূরে থাকতো, এবং এই চেষ্টাটা হয়েছে। আজকে যারা তার বিচারটা দাবি করছে, হ্যাঁ বিচার আপনি চাইতেই পারেন, কিন্তু মজার ব্যাপার হচ্ছে বড় হত্যাকাণ্ডের অভিযোগ যাদের আছে তারাও এসে বলছেন যে তোমার বিচার হতে হবে। 71-এর যে ঘটনাগুলো আছে, এনসিপি যেটা বলছে, আজকে দেখলাম যে তাদের আর একজন নেতা বলছেন যে তার সঙ্গে আসিফ নজরুলকে পর্যন্ত জেলে ঢুকাতে হবে। তার অর্থ হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এমন কতগুলো অপরাধ তারাও করেছে। আপনি যদি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেবকে অপরাধী হিসাবে জেলে ঢুকাতে চান, এবং ওই একই ঘটনায় আপনি যদি
আইন উপদেষ্টাকেও জেলে ঢুকাতে চান, তাহলে ধরে নিতে হবে যে অন্তর্বর্তী সরকারও অনেক অপরাধ করেছে, যে অপরাধের জন্য তাদের জেলে যাওয়া। এখানে আরো একটা বিষয় আছে কিনা আমি জানি না, হতে পারে যে আমার কথা শুনে না এই জন্য তাকে জেলে ঢুকাও। ব্যাপারটা হচ্ছে ওই সময় তো এনসিপির অনেক নেতাও বলেছেন যে আমরা যা বলতাম তাই হতো, এখন আর হচ্ছে না নির্বাচনের পরে। এই জায়গাটায় তাদের একটা বড় জায়গা হলো ব্যক্তির প্রতি ক্ষোভ এবং আক্রোশ। তারা যে সমস্ত জায়গাগুলোতে নানা রকমের সুবিধাগুলো নিয়েছে, একটা পর্যায়ে গিয়ে আবার তাদের বিপক্ষে দাঁড়িয়েছে। আবার কখনো কখনো এনসিপি, তাদের জন্য আমার শুভকামনা আছে, কিন্তু এই জায়গাগুলো ক্রিটিকটা করতে হবে, কারণ যাতে তারা স্মুথলি যেতে পারে। আপনি কয়েকদিন আগে গাজীপুরে দেখলেন তাদের একটা মিটিং, একটা পটকা ফুটলো, আস্তে আস্তে আমার মনে হয়েছিল এটা নিয়ে তাদের ওই সময়ে তাদের যে রিপারকেশন, আজকে গত 1 মাস ধরে কোনো আলোচনা দেখছেন না। তার অর্থ হলো যে প্রত্যেকটা এজেন্ডাকে ধরে তাদের এক একজন নেতা আলোচনায় থাকতে চান। এবং যদি অভিযোগ করি তাহলে মোহাম্মদ শাহাবুদ্দিনকে 5 আগস্টের পরে প্রথম বৈধতা তো এরাই দিয়েছেন, তার হাত থেকে শপথ গ্রহণের ভেতর থেকে, তার কাছ থেকে আপনি অধ্যাদেশ জারি করিয়েছেন। আপনার তো স্কোপ ছিল, সুযোগ ছিল, আপনি তার সম্পর্কে জানতেন না? যে ঘটনাগুলো তিনি শেখ হাসিনার সরকারকে প্রোটেক্ট করেছে, ইত্যাদি ইত্যাদি করেছে, প্রত্যেকটা জিনিস জানা ছিল। এমনকি পার্লামেন্টে তিনি যখন বক্তৃতা করেন উদ্বোধনী সেশনে, বিরোধী দল দাবি করলো, প্রস্তাব করলো যে 400 মিনিট আলোচনা হবে তার বক্তৃতার উপরে। তো আপনি যে মানুষটাকে কোনোভাবে ওন করতে চাইছেন না, তাকে আসামি, তাকে জেলখানায় ঢুকাতে হবে, তার বক্তৃতার সময় আপনি বয়কট করলেন, কিন্তু তার বক্তৃতার উপরে 400 মিনিটের আলোচনা আপনি কেন করতে হবে? আপনি গাছের উপরেরটাও খেতে চেয়েছেন, তলারটাও কুড়াতে চেয়েছেন। আমি একটু বিরতি নিতে হবে, বিরতির পরে একটু আলোচনা আসতে চাই। একটা আলোচনা হচ্ছে, একটা রেওয়াজ বাংলাদেশে আছে যেটা অন্তর্বর্তী সরকারের সময় ছিল না। এই নির্বাচিত সরকারও সরকার প্রধান প্রথমবারের মতো বিদেশ সফর করলেন, ফিরে এসে একটু দেখা করে জানানোর কথা ছিল, কিন্তু তিনি জনাব তারেক রহমান যাননি। এটা নিয়ে একটা দূরত্বের ইঙ্গিত দিচ্ছেন অনেকে, আমি জানি না, এরপর হয়তো শেষ পর্যন্ত পদত্যাগও করতে হলো। আসলে ঘটনাটা কি, কতটুকু সঠিক বা মিথ্যা, একটু আলোচনায় আসবে। একটা বিরতি নিয়ে এসে দর্শক আপনারা আছেন প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমন্ত্রণ আরও একবার প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শাহেদ আলম এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। দুজনকে আবারও স্বাগত। শাহেদ আলম, যে প্রশ্নটি আমি বিরতির আগে রেখে গিয়েছিলাম যে বিএনপির সঙ্গে একটা দূরত্ব কি স্পষ্ট দেখতে পেলেন কিনা আপনি? আপনি যেটা বলছিলেন যে বিদেশ সফর করে আসার পরে রেওয়াজ, ওইটাই লেখা হচ্ছে প্রধানমন্ত্রী বা সরকারের উচ্চ পর্যায়ের কোনো প্রতিনিধি বিদেশ সফর থেকে ফেরার পর রাষ্ট্রপতিকে সেই সফরের ফলাফল বা বিষয়বস্তু অবহিত করা বাংলাদেশের দীর্ঘদিনের একটি প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় রেওয়াজ বা শিষ্টাচার। এটি কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা না হলেও সংসদীয় গণতন্ত্রে রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধানের মধ্যে পারস্পরিক সমন্বয় সুসম্পর্ক বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ অংশ। ঠিক আছে, কিন্তু আপনাকে তো এটাও দেখতে হবে যে যেই শাহাবুদ্দিন চুপ্পু 2 বছরে কোনো দিন রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে যাওয়ার সুযোগ পাননি, সরকার প্রধান উপদেষ্টা তার সাথে সৌজন্য সাক্ষাৎ পর্যন্ত করেননি এবং চূড়ান্তভাবে একটা মারমুখী অবস্থায় দায়িত্ব পালন করেছে, একেবারে গৃহবন্দী। সেই জায়গায় এই নতুন সরকার আসার পর তার সাথে একাত্রে নামাজ পড়েছে ঈদগাহে, যেটা আমাদের রেওয়াজ দীর্ঘদিনের। তাকে নিয়ে সশস্ত্র বাহিনীর প্রোগ্রামে গিয়েছে, তাকে সংসদে ভাষণ দিয়েছেন, সবাই হাততালি দিয়েছেন, দীর্ঘভাবে তাকে আলোচনা করেছেন। সুতরাং ওগুলো আপনাকে দেখতে হবে। আমার মনে হয় না যে এটি কোনো বিশেষ কারণ, যে এমন হতে পারে যে প্রধানমন্ত্রী আসার আগ দিয়েই ওনার সম্পর্কে যে অভিযোগ যে উনি লন্ডনে এই কথা বলেছেন। সুতরাং প্রধানমন্ত্রী তো তার অনেক কিছুই ভাবতে হয় আর কি। হ্যাঁ, তো সেই জায়গাতে হয়তো তিনি একটু দূরত্ব মেনটেন করেছেন, যেহেতু এটি কোনো সাংবিধানিক বাধ্যবাধকতা না। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, দেখুন এখানে এমন না যে শাহাবুদ্দিন চুপ্পু সাথে বিএনপির কোনোদিন দহরম মহরম সম্পর্ক হবে না, হবে না কখনো, এবং ওটা শাহাবুদ্দিন চুপ্পুও আশা করে না, বিএনপিও তার দরকারই নাই, যতই খুশি করার চেষ্টা করা হোক না কেন দরকারই নাই। কিন্তু রাষ্ট্রের রেওয়াজ হিসেবে আপনার সহনশীলতার এবং এটাকে কি বলে ভিন্ন মতাদর্শকেও অ্যাকোমোডেট করার যে প্র্যাকটিস, সেইটার অংশ হিসেবে তিনি সম্মান পেয়েছেন, সংসদে এসেছেন, তাকে সসম্মানে এমন না নির্বাচনের পরপরই চলে যেতে হচ্ছে, তিনিও নিজেকে যাচাই করার সময় পেয়েছেন, এস্টাবলিশ করার সময় পেয়েছেন, বিএনপিও তাকে যথেষ্ট পরিমাণ সুযোগ দিয়েছে, সময় দিয়েছে। তো এখন আমার মনে হয় যে এটার মধ্যে অন্য কিছু দেখার সুযোগ নেই। এগেইন আমি বারবার বলছি, যদি অকাট্য প্রমাণ থাকে নিশ্চয়ই তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে, কিন্তু বাদ বাকি সময় আমার মনে হয় এটা একটা উইন উইন সিচুয়েশন। দেখুন, যদি ওই সময় শাহাবুদ্দিন না থাকতো তাহলে
অ্যাডমিনিস্ট্রেশনে জামায়াতে ইসলামের যে প্রভাব, একটা আমলা কু, প্রাতিষ্ঠানিক কু, আপনি এইটা একেবারে সম্ভাবনা চূড়ান্ত রকম ছিল। আবার এখন যদি আপনি শাহাবুদ্দিনকে রেখে দেন, ওদিক থেকে ইন্ডিয়া থেকে একজন বলছেন যে উনি ডিসেম্বরে আসবেন, এখানেও নেতাকর্মীরা লাফাচ্ছে। এখন এমন তো হতে পারে যে বেকসুর খালাস দেওয়ার একজন ক্ষমতার লোক আছে তাদের পছন্দের, তারা উনি হয়তো বেকসুর খালাস দিয়ে বলে দিলেন, তোয়াক্কা করলেন না, কিছু একটা জীবনের ঝুঁকি নিয়ে করে ফেললেন, এটা তো একটা ক্যাওয়াস লাগবে না? তো এই ক্যাওয়াস দেওয়ার সুযোগ কেন আমি তাকে দিব? রাষ্ট্রকে কেন? আমার তো দরকার দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা। এবং এই অল বিন আদালতের রায়, জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং রিপোর্ট, এটা তো এমন না যে প্রতিহিংসার কোনো রায়। তো এই ধরনের একটা ক্যাওয়াস আমি কেন দেওয়ার সুযোগ দিব? তো সেই সুযোগটাও বন্ধ হলো এর মধ্য দিয়ে। আমার মনে হয় না যে এটা খুবই খারাপ হলো, এটা একটা উইন উইন সিচুয়েশন ফর বোথ শাহাবুদ্দিন চুপ্পু এবং বিএনপি। ব্যাড ফর দোজ হু স্টিল থিঙ্কিং দ্যাট দে হ্যাভ আ চান্স ইন বাংলাদেশ। নো চান্স। শরীফুদ্দিন, সেই জায়গাটায় ওই যে কিছু গোপন কথা বলার কথাবার্তা গুঞ্জন তো পাওয়াই যাচ্ছে, টেলিফোন কথা। যদিও শাহাবুদ্দিন সাহেব বলেছেন যে না, আমার সাথে কোনো রকম কথা হয়নি, একদমই অবান্তর। শাহেদ আলম বললেন যে একেবারে অকাট্য প্রমাণ থাকলে কথা হতে পারে, না হলে নাই। তারপরেও শাহেদ আলমের কথাটা কিন্তু একটা বড় ধরনের ইঙ্গিত বহন করে যে তিনি যদি ডিসেম্বরে আসলেই ঢুকে পড়েন, তিনি যদি বেকসুর খালাস হয়ে যান, তাহলে তো একটা ক্যাওয়াস তৈরি হতোই। আমার দুটো জায়গায় দুটো প্রশ্ন আছে। প্রথম জায়গাটা হচ্ছে যে আমি যেটা মনে করি যে তিনি একটা বড় দায়িত্ব পালন করেছেন, অন্তত গণতান্ত্রিক রূপান্তরের ক্ষেত্রে তার ভূমিকাটা, এটাকে ইতিহাস মনে রাখতে হবে। তাকে ব্যক্তিগত পছন্দ অপছন্দ যাই থাকুক না কেন, তিনি সহ কয়েকজনের ভূমিকার কারণে নির্বাচনের দিকে গেছে। নির্বাচনের পরে আমি মনে করি তার উচিত ছিল দায়িত্ব ছেড়ে দেওয়া, পদত্যাগ করা। এই কারণে নিজে নিজেই। তাতে যেটা হতো, তিনি যে দল থেকে মনোনীত নির্বাচিত হয়েছিলেন, সেই দল সম্পর্কে তার যে কথাবার্তাগুলো, তাদেরকে তিনি ফ্যাসিস্ট বলেছেন, ইত্যাদি ইত্যাদি বলেছেন। আমাদের বলা আর তার বলা কিন্তু ভিন্নতা আছে, যেহেতু তার অরিজিন হচ্ছে ওই জায়গাটায়। ওই অংশের যে শ্রদ্ধাটা তিনি হারিয়েছেন, এটি তার মধ্যে থাকতো না। দ্বিতীয়ত, এই কথাগুলো বলার ভেতর থেকে এক ধরনের সমাজের মধ্যে ধারণা তৈরি হয়েছে যিনি চেয়ারের প্রতি তার একটা লোভের কারণে তিনি এই কথাগুলো বলছেন, অথবা অন্য কেউ তাকে বলে দিচ্ছেন, তাই তিনি সেই কথাগুলো তিনি পাবলিকের কাছে নিয়ে যাচ্ছেন। সুতরাং তার জন্য বুদ্ধিমানের কাজ হতো ওইটা শেষ করা। এখনকার অবস্থাটা কি? এখনকার অবস্থাটা শাহেদ আলম যেটা বলছেন, আমার মনের মধ্যেও ওই ধরনের একটু মানে সাউন্ড হয় যে কেন হলো। আপনি আজকে দেখেছেন যে তিনি নিজের বাসায় আসছেন, পদত্যাগ করেছেন গতকালকে। সরকার বলছে যে একটা ফেয়ার ক্রেডিবল একটা ইলেকশনের ক্ষেত্রে তিনি একটা বড় ভূমিকা রেখেছেন। গতকাল সন্ধ্যাবেলায় যিনি পদত্যাগ করেছেন, আজকেই সকালবেলায় তার বাক্স পেট্রা নিয়ে তিনি তার নিজের বাড়িতে চলে আসছেন। আগামীকাল যাবেন, আজকে যান নাই। আজকে কিছু মালামাল নিয়ে এসেছেন এবং দুদিন ধরেই যাচ্ছে। নিয়ে আসছেন। দ্বিতীয়ত হচ্ছে যে রং করা হচ্ছে আজকের থেকে, অর্থাৎ আপনার তিনি উঠছেন নিজের বাড়িতে। সাধারণত এই ক্ষেত্রে আমাদের কি হয় যে আমরা একটা দীর্ঘমেয়াদী আস্তে আস্তে সব রেডি করে, রেডি হোক তারপরে আমি যাব, অর্থাৎ সময়ের যে এক মাস থাকার সুযোগ তো ছিলই, সুযোগ ছিল, কিন্তু তিনি তো থাকছেন না। খুব তড়িঘড়ি করে দ্রুত সময়ের মধ্যে তিনি ওই জায়গা থেকে চলে আসছেন। দ্বিতীয় জায়গাটা, বিএনপি তার যে কন্ট্রিবিউশন সেটি বলছে। আবার শাহেদ আলম যেটি বলেছে, এটাও আমার কাছে মনে হয় যে আওয়ামী লীগের যে ফিরে আসার যে ঘোষণা, এটা ভবিষ্যৎ রাজনীতিতে এক ধরনের উত্তেজনা তৈরি করতে পারে এবং বিএনপিকে কতগুলো জায়গায় সেফ গার্ড পজিশন নিতে হচ্ছে। সেই পজিশনের জায়গা থেকে, কারণ এতদিন মূল আলোচনাটা কি হলো, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলোর একটা বড় অংশ বলল যে উনি যেহেতু ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি, তাকে সরে যেতে হবে। আর বিএনপি বলছে যে তিনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য তাকে রাখতে হবে। তো হঠাৎ করে আপনার সাংবিধানিক ধারাবাহিকতার জায়গাটা ছেদ পড়ার পেছনে অনেক ধরনের সব আলোচনা আছে এবং এটি যে সব সত্য না, এটা আমরা প্রেডিকশনের কথা বলছি আর কি, হতেও পারে। তবে আমরা যেটা চাইব যে আমাদের ইতিমধ্যেই যথেষ্ট আমাদের সমাজ, আমাদের রাজনীতি, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটা স্থিতিশীলতা দরকার এখানে। এখন পর্যন্ত যে ধরনের যা খুশি তাই করার যে প্রবণতাটা চলছে, সোহরাওয়ার্দী উদ্যানে আপনার মনে হচ্ছে এখানে আমি একটা মাজার বানাবো, একটা গোষ্ঠী গিয়ে সেখানে একটা মাজার বানিয়ে ফেলছে, সরকার কোথায় আমরা কেউ জানি না। এইটা তো গভর্নমেন্ট প্রপার্টি, সেখানে গিয়ে চাইলে আমি করতে পারছি। তো এই যে মাৎসনায় চলছে, এই যে যা খুশি তাই করার
যেটা চলছে এটা বন্ধ হওয়া দরকার, এবং এটি বন্ধ করতে হলে সরকারকে একটা স্টেবল জায়গা যেতে হবে। সরকার চাইবো রাষ্ট্রপতি পরিবর্তন হলে স্টেবল না, চলে যাবে। সরকারের যে চ্যালেঞ্জের যে জায়গাগুলোতে আমি ধারণা করি যে সরকার এটিকে একটা পর্যায়ে এসে নির্বাচনটা হয়ে যাওয়ার পর সরকার এটাকে একটা চ্যালেঞ্জের জায়গা মনে করেছে, যে সম্ভাব্য কোন কোন জায়গা থেকে ফিউচারে আমরা একটা ঝামেলার মধ্যে পড়তে পারি। সেই ক্ষেত্রে তাদেরকে মনে হয়েছে যে রাষ্ট্রপতি এই জায়গা থেকে একটা ঝুঁকি থাকতে পারে, ওই যে টেলিফোন আলাপ যেটা বললাম। তা না হলে যারা এতদিন অনেক দিন ধরেই তো তারা তাদের দীর্ঘদিনের মিত্র এনসিপি জামাত, তাদের সাথে তো একটা বড় ফাইটের জায়গা ছিল শাহাবুদ্দিন সাহেবকে রাখা না রাখা নিয়ে, এবং তাদের বিপক্ষে অবস্থান নিয়েছে, এবং নিয়েছে বলে অনবরত তারা অভিযুক্ত হয়েছে যে ফ্যাসিবাদকে তারা প্রমোট করছে, তারা প্রোটেক্ট করছে। কিন্তু শেষ মুহূর্তে সে ধারাবাহিকতাটা হঠাৎ করে সেট পড়েছে বলে আমার ধারণা। এবং এর পেছনে আপনার সাথে একটু যোগ করতে চাই, আমার কেন যে আমার সিক্সথ সেন্স, মানে আমার অনুমান যেটা, আমি তো আর সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত না, বাট আমার অনুমান মনে হয় যদি শাহাবুদ্দিনের সাথে শেখ হাসিনা ডিসেম্বরে আসার এই ফেক ঘোষণাটা না দিতেন, আমার মনে হয় যে ওনাকে আরো 6 মাস রেখে দেওয়াও বিএনপির জন্য এমন কোনো অস্বস্তির বিষয় ছিল না। কারণ এতটুকু কনফিডেন্স রাষ্ট্র পরিচালনায় বিএনপির আছে যে যখন বিএনপি রাষ্ট্রের পরিচালনার দায়িত্বে, একজন চুপ্পু ইজ নট এ থ্রেট, এবং তাকে যেতে হবে কেন, তাই না? তো আমার মনে হয় যে এই যাওয়ার পেছনেও শেখ হাসিনার ওই যে আমিও এটি বলি, ফেক একটা কারণ। ফেক যে ঘোষণা, এটা ফেক, আমি বলছি ফেক, এটা জোর করে বলছি। এবং উনি এই ফেক ঘোষণা দিয়ে ওনার অগণিত আওয়ামী লীগের নেতাকর্মীকে বিপদের মধ্যে রেখেছেন। উনি এই যে ওই যারা মিছিল টিছিল করে তারা তো বিবর্ণ। দেখুন, আমি চাই না যে এই ধরনের রাষ্ট্রীয়ভাবে একটা এটাকে কি বলে, খুব নির্যাতন নিপীড়নের একটা রাষ্ট্র ব্যবস্থা চললো, কিন্তু আপনি ওখান থেকে ফেক উত্তেজনা তৈরি করবেন, আর এখানে কিছু মানে বিভ্রান্ত মানুষ সেই উত্তেজনার অংশ হয়ে যাবে, তাদের জীবন ঝুঁকির মধ্যে পড়বে। এই রাজনীতি করাটার দরকার নাই। তো উনি এই বিপদটা শেখ হাসিনাই চুপ্পুকে ফেলে দিয়েছেন বলে আমার দৃঢ় বিশ্বাস। নাহলে চুপ্পু অ্যাজ নট আ থ্রেট, উনি তো বরঞ্চ ওই রাষ্ট্রপতির চেয়ারে বসে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেছিলেন, এবং বিএনপিরও খুব তাড়া ছিল না তাকে এই ইয়ে করার। এটা আমার একটা মানে ধারণাগত বিষয়। আমার যেটা মনে হয় যে বিএনপির প্রয়োজন শেষ। বিরতি নিয়ে আসি, তারপর আলোচনা করছি। দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে, প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে আছেন, সঙ্গে থাকবেন। আমন্ত্রণ আরও একবার প্রযুক্তি বাংলাদেশ অনুষ্ঠানে। স্টুডিওতে অতিথি হিসেবে আছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক শাহেদ আলম এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফকে দিয়ে শুরু করি। শরীফুজ্জামান, এখন যে মানে আলোচনাটা আছে, সামনে 5 মাস তো গেল, তার মানে আগামী নির্বাচনটা ফেস করতে হবে পরবর্তী প্রেসিডেন্টকে, এবং প্রেসিডেন্টের ক্ষমতা যদি ব্যালেন্সড হয় তাহলে এটাও একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেখানে মানে আমরা তো আসলে উপদেশ দিতে পারি না, আশা করতে পারি যে বিএনপির পরবর্তী প্রেসিডেন্ট কার হওয়া উচিত বা কিরকম নেওয়া উচিত। আগের অংশে আমি একটু বলছিলাম যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে বিএনপির যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তাকে বাই বাই বলে দিয়েছেন। এখন বিএনপি নতুন একজন প্রেসিডেন্ট সিলেক্ট করবেন, তো কাকে করবেন? আমার যেটা ধারণা যে রাজনীতিতে কতগুলো শুধু আবেগ এবং ইমোশন দিয়ে চলে না, কতগুলো প্র্যাকটিক্যাল বিষয় আপনাকে বিবেচনা করতে হয়, এবং সেই জায়গাটায় বিএনপি সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করবে। তবে এই দলগুলোর সবার অংশগ্রহণে, সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্তগুলো হবে, এই কনসেপ্টটা, এই প্রত্যাশাটা আমাদের থাকে, কিন্তু সব সময় দেখা যায় যে এটা যথার্থভাবে হচ্ছে না। সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট সিলেকশনের ব্যাপারে বিএনপি বরাবর একটু তাদের সিলেকশনটা একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে পারফেক্ট হয়নি, এবং এর আগেও কিন্তু কতগুলো জায়গায় বিতর্ক যথেষ্ট জন্ম দিয়েছে তাদের সিলেকশনের কারণে। বি চৌধুরী সহ আরও কতগুলো জায়গা আছে। এখনকার যে আমাদের জিও পলিটিক্স যেখানে গেছে, গ্লোবাল পলিটিক্স যেখানে গেছে, সেখান থেকে ফরিদপুরের একজন কর্মী প্রেসিডেন্টকে ফোন করে তার সাথে গল্প করছেন, প্রেসিডেন্ট তাকে সময় দিচ্ছে, এই ধরনের মানুষের থেকে, তার নাম বলে দিচ্ছেন, এই ধরনের মানুষের থেকে আপনার জিও পলিটিক্সে কার রোল আছে, কমিউনিকেশনটা কে করতে পারে, এটি ইম্পর্টেন্ট। আমার ধারণা বিএনপি এই বিষয়গুলো, কারণ আপনার যে চ্যালেঞ্জের যে জায়গাগুলো,
পলিটিক্স কিন্তু ক্রমশই চ্যালেঞ্জের মুখে যাচ্ছে, নানা কারণে চ্যালেঞ্জের মুখে যাচ্ছে। এবং গণঅভ্যুত্থানের পরে স্বল্প সময়ের মধ্যে একাধিক জায়গায় গণঅভ্যুত্থান কিন্তু ফেল করছে। যারা পাওয়ারে বসেছে তাদের কতগুলো অদক্ষতা, নানা কারণে, দুর্নীতি ইত্যাদির কারণে। আপনার এখানে গণঅভ্যুত্থানের পরে নির্বাচন হয়েছে মাত্র 4 মাস, 4.5 মাস হয়েছে। অর্থাৎ আপনার যে বিপদের সময়টা এখনো পার হয়ে যায়নি। সুতরাং এই জায়গাটায় যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার অনেকগুলো দিক বিবেচনা করতে হবে। বিএনপি সম্ভবত সেই বিষয়টা বিবেচনা করেই তাকে সরিয়েছে। এবং নতুন যে সিলেকশনের ক্ষেত্রে কর্মীদের আবেগ অনুভূতি এটা থাকবে, কিন্তু আপনি যখন দায়িত্বে থাকবেন, প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স যখন, কারণ রেসপন্সিবিলিটি লায়াবিলিটি দুটোই আপনার। আপনি যদি সফল হন ওটার জন্য আপনাকে কেউ বলবে না, ব্যর্থ হলে পুরো দায় আপনার। সুতরাং বিএনপি এই জায়গাটায় আমার যে ধারণা যে এর আগে তারা কতগুলো পদে দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলের সরকার সে কতগুলো জায়গায় নিজের লোক বসাবেই, কিন্তু সেটি যেন দক্ষ লোক হয়। সে তো জামাত এনসিপির লোক এসে এনে বসাবে। জামাত যেটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় করেছে, সমস্ত নিজের লোককে বসিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি তার লোক, কিন্তু কেউ জানে না, এমনভাবে কৌশলে কাজগুলো করেছে। আর এখন বিএনপি যাদেরকে বসাচ্ছে তারা মানে ঘোষণা দিয়ে বলে দিচ্ছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পান খেতে খেতে বললেন যে আমি জিয়াউর রহমানের কোলে উঠেছিলাম, তার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। কিন্তু এখানে তো এই যে পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, তিনি তো বিএনপির লোক না। সুতরাং কতগুলো না, আপনি দক্ষতার সাথে আপনার কৌশল নিতে হবে নানাভাবে। আপনার যে পুরোটাই যে রাজনৈতিক দল থেকে নিয়ে আসতে হবে তা না। কোনো কোনো জায়গায় আপনি রাজনীতির বাইরে, রাজনীতির সচেতন, যার গ্রহণযোগ্যতা আছে, দক্ষতা আছে। মূল ব্যাপারটা হচ্ছে দক্ষতা। আমি ফোকাস করব এই জায়গাটায়। এখন এমন একজন প্রেসিডেন্টকে নিয়োগ করবেন যিনি আগামী নির্বাচনের সময় পটিয়ায় গিয়ে জনসভায় বক্তৃতা দিয়ে ভোটারদেরকে উজ্জীবিত করতে পারে, নো। এখনকার অবস্থায় সেটার প্রয়োজন নেই। এখনকার অবস্থায় ওই যেটা বললাম যে গ্লোবাল পলিটিক্সে প্রতিনিয়ত যে নিউ নিউ ডাইমেনশনগুলো তৈরি হচ্ছে, তার সাথে আপনার একটা সংযোগ থাকতে হবে, সম্ভব হলে এটিকে ইনফ্লুয়েন্স করার মতন সক্ষম থাকবে, এই ধরনের মানুষকে লাগে। শাহেদ আলম সেই জায়গাটাই পেনি। এক্সপেরিমেন্ট তো বিএনপি করেছে, ডক্টর রিয়াজউদ্দিন, এটা একটা বড় উদাহরণ। শেখ হাসিনা করেছে, শাহাবুদ্দিন। এখন এক্সপেরিমেন্টের সময় আছে কিনা? না, এখানে এক্সপেরিমেন্ট ঠিক আমি বলবো না। শরীফ ভাই যেটা বললেন সেই দিক থেকে বিবেচনা করলে মানে আমি এটা স্পেকুলেশন করতে চাই না, কিন্তু দলের অধিকাংশ নেতাকর্মী সম্ভবত মির্জা ফখরুল ইসলামকেই যোগ্য মনে করছেন। যদি ইন্টারন্যাশনাল পলিটিক্স বলেন, ন্যাশনাল পলিটিক্স বলেন, বিদেশিদের সাথে আন্ডারস্ট্যান্ডিং বলেন, কারণ ওনার অবদান, রাজনৈতিক অবদান, ওনার চেয়ে ডেডিকেশন বেগম জিয়া এবং তারেক রহমানের প্রতি, ওনার চেয়ে এই দীর্ঘ পথ পরিক্রমা কেউ আর পার করেননি। এবার উনি স্মার্ট, শিক্ষিত, দলের অনেক নেতাকর্মীও চায় তাকে। আমার মনে হয় তিনি নিজেও চান, কারণ তিনি এই প্রায় 80 বছর বয়সে এই সকাল 9টা-5টার জব, অফিস করা, মিটিং করা, এগুলো তার শরীরের সাথে যায় না। এবং তার একটা রোগ আছে, আপনি দেখবেন যে তিনি স্টেজ থেকে পড়ে যান মাঝে মাঝে। সো হি নিড দ্যাট কিন্তু এগেইন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে দেখুন, আমি আগের দিন একটা ভিডিও দেখছিলাম, রিলস দেখছিলাম, যে একজন আমেরিকা থেকে আসছেন একজন ভদ্রমহিলা। উনি জনাব মিস্টার রহমানের ব্যাপারে বলতে গিয়ে বলছিলেন যে আগে ওনার সম্পর্কে যা শুনেছি সেটা ভিন্ন, কিন্তু এখন ওনার কথা মনে হলে তো আমার চোখে পানি আসে যে এত ভালো একটা মানুষ আমরা পেয়েছি। তো এখন মিস্টার রহমানের যে রাষ্ট্র পরিচালনা, সিম্পলিসিটি, মানুষের সাথে যাতায়াত কিংবা সব কিছুকে একেবারে ব্রেক করা, সবাইকে জবাবদিহিতার মধ্যে রাখা, ওনার যে এক্সপার্টিজ উনি শো করেছেন, আমার মনে হয় যে হি হ্যাজ বেটার আইডিয়া কাকে উনি এইখানে এক্সপেরিমেন্টের সুযোগ উনি করবেন না। উনি একদম চেকআউট প্ল্যান অনুযায়ী করবেন বলে আমাদের বিশ্বাস। সেই জায়গায় দো মির্জা ফখরুল সাহেব এগিয়ে আছেন এবং ব্যক্তিগতভাবে আমি ওনার প্রতি খুবই আমার পছন্দের মানুষ। আমার মনে হয় যে রাষ্ট্র পরিচালনায় আমাদের যে নারীদের যে ভিজিবিলিটি, সেইটা অনেকখানি কম। এটা একটু বাড়ানোর যদি চেষ্টা সরকার করে, তাহলে এমনও হতে পারে যে এই পদে একজন নারী চলে আসতে পারেন। আইডিন খানের নাম শোনা যাচ্ছে, সেলিমা রহমানের নাম শোনা যাচ্ছে। উনি আমি এগেইন দিস আর অল, আমার দৃঢ় বিশ্বাস যে এই পদে কে আসছেন, মিস্টার রহমান যদি ডান হাত দিয়ে সাইন করেন তা বাঁ হাত তো নিশ্চয়ই এখন জানার কথা না। কিন্তু এগেইন আমি বলছি, এগুলো সব আমাদের স্পেকুলেশন এবং ধারণা। যার কথা বলছেন তিনি তো
জাতিসংঘে নিযুক্ত হয়েছে মাত্র, হ্যাঁ, মাত্র এত তাড়াতাড়ি শিফট, ওইটাও অনেক পরিকল্পনা ক্যালকুলেশন করে ওখানে দেওয়া হয়েছে। সুতরাং আমি আল কিপ দ্যাট অ্যাসাইড। এখন নারী বলতে আমি জানি না, স্থায়ী কমিটি থেকে একজন হয়তো চলে আসতে পারেন, দীর্ঘদিনের আছেন, সেলিমা রহমান আছেন, এমন হতে পারে একজনের নাম শুনছি, মহিলা দলের আফরোজা আব্বাসের নাম শুনছি, আবার আমি জানি না, বাট মানে যদি নারী নিয়ে আসেন, তবে আমি ব্যক্তিগতভাবে এটা খুব, আমার জন্য বলাটা, স্পেকুলেশন করাটা খুব টাফ, কেননা সবাই চাচ্ছেন যে ওই শরীফ ভাইয়ের কথা অনুযায়ী যে পলিটিক্স বুঝেন, রাষ্ট্র বুঝেন, বিশ্ব বুঝেন এবং দলের ত্যাগটাও বুঝেন, সেক্ষেত্রে মির্জা ফখরুল সাহেব নিশ্চয়ই এগিয়ে আছেন। কিন্তু আবার এটাও দেখতে হবে যে ইটস নট এ গভর্নমেন্ট বাই দ্য মেন, আপনাকে নারীর ক্ষমতায়নও আপনাকে দৃশ্যমান করতে হবে। সেই জায়গায় এখানে একটা সুযোগ আছে যে নারীকে কেমনে, কোন নারীকে যদি দায়িত্ব দেওয়া হয়, তাহলে দ্যাট উড বি অ্যান ওয়ান্ডারফুল মেসেজ টু দ্য 50% পিপল, জনগোষ্ঠী, এবং ওয়ার্ল্ড ওয়াইডও এটার বার্তা যাবে যে বাংলাদেশের দ্য বিগেস্ট মুসলিম কান্ট্রি ইজ দ্য হেড অফ দ্য স্টেট ইজ উইমেন। আমাদের ওই লিবারেলিজম তো দরকার, আমাদের ওই পরিস্থিতিটাও বিশ্বে দরকার। অনেক ধন্যবাদ শাহেদ আলম, শরীফুজ্জামান শরীফ, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। শেষ করছি আজকের পর্যন্ত বাংলাদেশ অনুষ্ঠান। বিবিসির সঙ্গে থাকবেন।